অভিনয়ের ডাক পেয়ে অবশ্যম্ভাবী মৃত্যুকে থমকে দিয়ে বলে উঠেছিলেন ফ্যান্টাস্টিক। তিনি ছিলেন যৌবনের দূত, বাংলার দামাল ছেলে। অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। অনুমতির তোয়াক্কা না করে তপন সিংহের মতো নামী পরিচালকের ঘরে ধাক্কা দিয়ে ঢুকে বলেছিলেন অভিনয় করতে চাই। সুযোগ আসতেই ছেনো হয়েও আপামর বাঙালির হৃদয় জয় করে নিয়েছিলেন। কিন্তু কপাল দোষে বাংলা সিনেমার প্রথম আধুনিক নায়ককে সেদিন চিনতে পারেনি কেউ। উত্তম মোহে তখন বিভোর বাংলার পরিচালক থেকে দর্শককুল, তবু হতাশা তাকে গ্রাস করতে পারেনি। মারণ রোগের সঙ্গে যুঝতে যুঝতে শেষ ছবি আবার অরণ্যতে অভিনয়ের ডাক পেয়ে অবশ্যম্ভাবী মৃত্যুকে থমকে দিয়ে বলে উঠেছিলেন ফ্যান্টাস্টিক। জানেন কি কে তিনি? তপন সিংহের মুখের ওপর কথা বলার সাহস কার হয়েছিল? তিনি সমিত ভঞ্জ। আজকের ভিডিওতে আপনাদের বলবো এই হারিয়ে যাওয়া অভিনেতার কথা। ঝিন্দের বন্দি, হাঁসুরিবাকের উপকথা, গল্প হলেও সত্যির মতো বিখ্যাত সব ছবিতে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন পরিচালক তপন সিনহা। এক ডাকে তখন টলিপাড়া চেনে তাকে। এরকমই একটা সময় নামী পরিচালকের ঘরে রীতিমতো ধাক্কা দিয়ে ঢুকলেন এক দামাল ছেলে। সরাসরি পরিচালকের চোখে চোখ রেখে বলে বসলেন অভিনয় করতে চাই। পরিচালকের মেজাজ যারা জানেন তারা সকলেই তখন ভয়ে তটস্থ, অথচ বেপরোয়া সেই ছেলেটি। ভয়ের লেশমাত্র নেই চোখে মুখে, বরং শির দ্বারা সোজা করে এক দৃষ্টে তাকিয়ে আছেন উত্তরের অপেক্ষায়। পরিচালকের আর কি সাধ্য এমন একজনকে ফেরায়? ব্যাস, জুটে গেল অভিনয়ের বরাত। আর বাংলা ছবিও নতুন করে খুঁজে পেল জাত অভিনেতা সমিত ভঞ্জকে। জন্ম মেদিনীপুরের তমলুকে, ডাকনাম বুবু। তারা 4 ভাই বোন। তবে বুবু ছোট থেকেই ছিল ডানপিটে, বেপরোয়া দামাল। ভয়ে কাকে বলে সে জানে না। স্কুলে পড়াকালীনই ছিলেন ভীষণ ডানপিটে। একবার বোন কৃষ্ণাকে তার সহপাঠী চড় মারলে তার ভয়ানক প্রতিশোধ নিয়েছিলেন। একটা বালি ভর্তি চৌবাচ্চার মধ্যে সেই ছেলেটিকে পুঁতে বালি চাপা দিয়ে দিয়েছিল বছর 7-এর সমিত। বোন কৃষ্ণা আরও জানান, পেয়ারা গাছ থেকে পড়ে গেল একবার, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ওর পরোয়া নেই, কিছুটা মাটি খুবলে তুলে ফাটা জায়গায় ঘষে নিল, ব্যাস আবার খেলা শুরু। এই রকমই ছিল। একবার তমলুক থেকে আমাদের সবাইকে নিয়ে বুবুদা জামশেদপুর যাচ্ছে। চলন্ত ট্রেনের দরজা ধরে দাঁড়িয়েছিল। মাথায় লাগলো লাইনের একটা পোস্ট, মাথা ফেটে চৌচির, তবু গেট ধরে আছে। শেষে আর থাকতে না পেরে সহযাত্রীদের বলেছিল, আমাকে একটু ধরুন, আমি পড়ে যাচ্ছি। তখন তাকে ট্রেনের অন্য যাত্রীরা ধরে কামরার ভিতর টেনে নিয়ে নেয়। পরের স্টেশনে ট্রেন থামলে ওকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাবতে পারছেন? বড় হয়েও সেই স্বভাবের বিশেষ বদল হয়নি। অভিনয় করবেন বলে একবার বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। নিজে তখনও বেকার, অথচ সেসব কিছুকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। সম্বল বলতে ছিল কেবল অভিনয়ের জেদ আর দারুণ গানের গলা। নিজের চেষ্টায় তবলা বাজানো শিখেছিলেন সমিত ভঞ্জ। পরে অবশ্য কেরমতুল্লার কাছে তালিম নিয়েছিলেন তিনি। তখন কে জানতো এটাই কাজে লেগে যাবে অবশেষে। নিশাচর ও বাদশা ছবির ভিড়ের মধ্যে মিশে থাকা ছেলেটিকে আলাদা করে প্রথম দেখা গেল সেই তবলাবাদক রূপেই 1965 সালে বলাই সেনের সুরের আগুন ছবিতে। তবুও আক্ষেপ একটা থেকেই যায়, বড় ভুল সময়ে জন্মেছিলেন সমিত ভঞ্জ। তিনি যখন পা রাখছেন সিনেমায়, তখন উত্তম মোহে আচ্ছন্ন টলিপাড়া। সৌমিত্র চট্টোপাধ্যায় ইতিমধ্যে অন্য একটা জোনার তৈরি করে ফেলেছেন, তাই হয়তো আলাদা করে যোগ্য সম্মান জুটল না কোনোদিনই। অথচ আপনজন, পরিণীতা, গুড্ডি, ফুলেশ্বরী, অরণ্যের দিনরাত্রি, স্ট্রাইকার, সবুজ দ্বীপের রাজা, আবার অরণ্যের মতো কালজয়ী চলচ্চিত্রে তার দাপুটে অভিনয়
আজও পলক ফেলতে দেয় না গোটা দর্শক কুলকে। এমনকি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কাকাবাবুর মতো আইডল চরিত্র প্রথম অভিনয় করেছিলেন তিনি। সত্যজিৎ রায় অবশ্য চিরকালই টলিপাড়ার ম্যাজিক ম্যান, কারণ তিনি প্রকৃতই জাত চিনতেন অভিনেতার। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। অরণ্যের দিন রাত্রি ছবিতে সমিত ভঞ্জকে নিয়েছিলেন মানিকবাবু। ব্যাস, চাকা ঘুরে গেল ভাগ্যের। 1975 সাল পর্যন্ত প্রতি বছর 3 থেকে 4টি করে ছবি মুক্তি পায় সমিতের। পাশাপাশি হিন্দি ছবির জগতেও বীর দর্পে পা রাখলেন তিনি। ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি গুড্ডি দিয়েই অন্য এক সমিতকে চিনল দর্শক। এরপরই ওয়াহি রাত ওয়াহি আওয়াজ, আনজানে মেহমান ও কিতনে পাস কিতনে দূর এই 3টি হিন্দি ছবিতে তিনি কাজ করেছিলেন। হাটে বাজারে ছবিতে অভিনয় করার সময় আলাপ হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতায় সমিতের চালচুলোহীন অবস্থার কথা জেনে তিনি নিজের বাড়ির একটি ফ্লোরের একটি ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দেন। কৃতজ্ঞ সমিতের মুখে প্রায়শই শোনা যেত, ভানুদা না থাকলে হয়তো আমি হারিয়েই যেতাম। অত বড় অভিনেতা হয়েও ছিলেন ছাপোষা মধ্যবিত্ত এবং নিতান্তই ফ্যামিলি পার্সন। পরিবারের সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন সব সময়। অবশেষে 1999 সাল নাগাদ সামনে আসে আসল সত্য। তার কোলন ক্যান্সার ধরা পড়ে। খুবই অসুস্থ তখন তিনি, কিন্তু ওই চিরকালের বেপরোয়া জেদ তো চলে যাবার নয়, আর সেটাকে আঁকড়ে ধরেই জীবনের শেষ ছবিতে আবারও অভিনয় করলেন সমিত ভঞ্জ। বন্ধু গৌতম ঘোষের পরিচালনায় 2003 সালে মুক্তি পেল অরণ্যের দিনরাত্রি ছবির সিকুয়েল আবার অরণ্যে। ডাক্তার, রোগ সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে জেদি সেই দামাল ছেলেটা সেদিন নিজের জীবনের শেষ অভিনয়ে আবারও হয়ে উঠলেন ফ্যান্টাস্টিক। কতটা ইচ্ছা শক্তি থাকলে এমন সমিত ভঞ্জ হওয়া যায়? তাকে কি বাংলা সিনেমার প্রথম আধুনিক নায়ক বললে খুব ভুল বলা হয়?